মবের তাণ্ডবকে সরকার প্রশ্রয় দেয়, বিপাকে পড়েছে পুলিশ। একদিকে সরকারি হুকুম তালিম করতে গিয়ে পুলিশকে জেলে পুরতে হচ্ছে মবের শিকার হওয়া ব্যক্তিকে, আবার সামাজিক মাধ্যমে সমালোচিত হয়ে পুলিশের উপরে চোটপাট দেখাচ্ছে সরকার উপরমহল। ধানমন্ডি ৩২ নম্বরে শ্রমজীবী এক রিকশা চালকের কাছে ধরাশয়ী হয়েছে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের সরকার। পুরো পরিস্থিতি লেজে গোবরে করে সরকার এখন দোষ চাপাচ্ছে পুলিশের উপর, তলব করেছে কৈফিয়ত। অন্যদিকে সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমণ করলেও পুলিশকে এখন দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে। সন্ত্রাসীদের একের পর এক আক্রমণের শিকার হতে হচ্ছে পুলিশকে। এমন পরিস্থিতিতে পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। পুলিশের মাঠ পর্যায় থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, এভাবে মব সন্ত্রাসের প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা চলতে থাকলে পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয়। সরকারি সিদ্ধান্ত মানা কঠিন হয়ে যাওয়ায় ঢাকা শহরে আর চাকরি করতে চায় না পুলিশ সদস্যরা। এজন্য ঢাকা থেকে বদলি হওয়ার আবেদনের হিড়িক পড়েছে পুলিশ সদর দপ্তরে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কথায় আছে, একটি ঘোড়াকে জোর করে পানিতে ফেলা যায়, কিন্তু জোর করে পানি পান করানো যায় না। মানুষের ধর্মীয় বিশ্বাসের পরবর্তী বিশ্বাসের নাম রাজনৈতিক বিশ্বাস। যত জুলুম নির্যাতন করা হয়, এই বিশ্বাস আরো মজবুত হয়। তা আরো একবার প্রমাণিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ দিন 15ই আগস্টকে ঘিরে। সরকারি বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দিয়েও সরকারের মধ্যে 15ই আগস্ট নিয়ে আতঙ্ক ছিল, সেটি পরিষ্কারও করেছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুলিশকে যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল তাও পরিষ্কার হয়েছিল ডিএমপি কমিশনারের কণ্ঠে। দুজনেই বলেছিলেন 15ই আগস্ট কেউ ধানমন্ডিতে বা অন্য কোথাও কর্মসূচি পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী 14ই আগস্ট থেকে 32 নম্বরের সামনে পুলিশের সাজ রব ছিল, যদিও বিএনপির জন্য 32 ছিল খোলা, যাতে তারা মবের রাজত্ব কায়েম করতে পারে। কিন্তু ওই যে প্রবাদ আছে, ঘোড়াকে জোর করে পানিতে ফেলা যায় কিন্তু জোর করে পানি পান করানো যায় না, তেমনি 32-এ গেলে মবের শিকার হতে পারে, চলতে পারে নির্যাতন। তা জানার পরও সাধারণ মানুষ গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। তাদেরই একজন রিকশা চালক আজিজুর রহমান। নিজের আয় থেকে 400 টাকায় কেনা একটি ফুলের তোড়া হাতে নিয়ে 32 নম্বরে গিয়ে মবের তাণ্ডবের মুখে পড়েন আজিজুর। তাকে মারধর করে রিকশাটিও ভেঙে দেওয়া হয়। সরকার উপর মহলের নির্দেশে যারা তাকে মারলো তাদের কোনো বিচারই হলো না, উল্টো আজিজুরকে আটক করে হত্যা চেষ্টা মামলার আসামি করল পুলিশ। পুলিশ প্রতিবেদনে বলা হয়, গত বছরের 4 আগস্ট ধানমন্ডি থানা এলাকার একটি মিছিলে মোহাম্মদ আরিফুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল হাসপাতালে 2 মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। এই ঘটনার 8 মাস পর 2রা এপ্রিল হত্যা চেষ্টা মামলা করেন আরিফুল। এরও প্রায় 4.5 মাস পর 15ই আগস্ট এক আসামি আজিজুর ধানমন্ডি 32 নম্বর থেকে গ্রেফতার হন। দর্শক, মবকারীরা আজিজুরকে মারধর করছে এমন দৃশ্যের ভিডিও ভাইরাল হলেও পুলিশ আদালতকে জানায় গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তার বিরুদ্ধে মামলার এফআইআরে দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা উল্লেখ করা হয়। এর মধ্যে হত্যা চেষ্টার 307 ধারাও রয়েছে। এই ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড। সাথে যোগ করা হয়েছে ফৌজদারি দণ্ডবিধির 325 এবং 326-এর মতো 2টি গুরুতর ধারা, যার শাস্তি 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আজিজুরের বিরুদ্ধে দণ্ডবিধির 143, 147 এবং 149 ধারায় অভিযোগ আনা হয়েছিল, যেখানে শাস্তি হলো 6 মাস থেকে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড। এসবই ধানমন্ডি থানা পুলিশ করেছে ওপর মহলের নির্দেশে। আদালত পুলিশের অনুরোধে তড়িৎ সাড়া দিয়ে আজিজুরকে পাঠিয়ে দেয় কারাগারে। তবে এরপর 24 ঘন্টায় বদলে যায় চিত্র। ফুল দিতে গিয়ে সাধারণ এক রিকশা চালককে কারাগারে যাওয়ার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। বঙ্গবন্ধুর প্রতি বিপুল মানুষের ভার্চুয়াল শ্রদ্ধা জানানোর মধ্যে এমন ঘটনা আরো কোণঠাসা করে দিয়েছে সরকারকে। এরপর শুরু হয় ড্যামেজ কন্ট্রোলের হাস্যকর বিভিন্ন আয়োজন। সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে বলির পাঠায় পরিণত হতে হচ্ছে ধানমন্ডি থানার ওসিকে।
আজিজুরকে কোন বিবেচনায় গ্রেপ্তার করা হয়েছিল তার ব্যাখ্যা ধানমন্ডি থানার ওসির কাছে জানতে চেয়েছে সরকার। সেই তথ্য আবার জানানো হয়েছে 7 দিন আগে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া প্রেস সচিবের নেতৃত্বাধীন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএমপিকে। একই সঙ্গে আজিজুরের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত দ্রুত শেষ করে ফৌজদারি কার্যবিধি সংশোধিত 173-এর ক ধারা অনুযায়ী প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, সম্প্রতি ফৌজদারি কার্যবিধি সংশোধন করে 173-এর ক ধারা যোগ করে অন্তর্বর্তী সরকার। এ ধারা অনুযায়ী প্রাথমিক তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া যায়, তবে পরে প্রমাণ পাওয়া গেলে আবার তাকে আসামি করা যাবে। মজার বিষয় হলো, আদালতে পুলিশের দেওয়া নথিতে বলা হয়েছিল মামলার ঘটনার সময়কার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং বাদীর জবানবন্দি থেকে আজিজুরের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। অথচ সরকার এখন তার বিষয়ে 173 ক ধারায় প্রতিবেদন দিতে বলছে। এখানেই নাটকের শেষ নয়। পুলিশ আজিজুরকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো ধারায় মামলার আসামি করলেও এখন তাকে দাবি করছে সাধারণ নিয়মিত মামলা হিসেবে। আজিজুরের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা তারা আদালতকে জানালেও এখন দাবি করছে তিনি গ্রেপ্তার হয়েছেন সন্দেহভাজন আসামি হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে আজিজুরের গ্রেপ্তার ও মামলা নিয়ে ভুল তথ্য ছড়ানোর পাল্টা বাগাড়ম্বর করেছে ডিএমপি। তাদের বিবৃতিতে বলা হয়, আজিজুরকে যে মামলায় আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা, কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন। দর্শক, ইতিমধ্যে আমরা আজিজুরের মামলার ধারাগুলো উল্লেখ করেছি। সেখান থেকে পরিষ্কার একটি হত্যা চেষ্টার মতো মামলার গণ আসামি হিসেবে আজিজুরকে গ্রেপ্তার করে পুলিশ। তার উপর মবের তাণ্ডবকেও অস্বীকার করেছে পুলিশ। যেখানে আজিজুর মবকারীদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করতে পারেন, সেখানে পুলিশ উল্টো তাকেই করেছে হত্যা চেষ্টা মামলার আসামি। এখন ফাঁদে পড়ে তারা নতুন স্ক্রিপ্ট সাজানোর চেষ্টা করছে। পুলিশের কাঁধে বন্দুক রেখে সরকারও এখন কেবল নিজেদের রক্ষার পথ খুঁজছে। কিন্তু সরকারের এমন কাণ্ডে পুলিশের মাঠ পর্যায়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশ কর্মকর্তাদের দাবি, সরকার পুলিশকে রাজনৈতিক পাগলা ঘোড়া হিসেবে ব্যবহার করছে, কিন্তু যখন সমালোচনার শিকার হচ্ছে তখন পুলিশকে ভিলেন বানানো হচ্ছে। এই নাটক বন্ধ না করলে পুলিশের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আশার কথা হলো, সরকার এবং পুলিশের বিপাকের মধ্যে সদয় হয়েছে আদালত, কিন্তু তারপরও কিছু প্রশ্ন থেকেই গেল। একদিন আগে যে আজিজুরকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছিল আদালত, ঠিক একদিন পর নতুন কোন নির্দেশনা পাওয়ার পর তাকে জামিন দেওয়া হলো? বাংলাদেশে কি এরকম মিথ্যা মামলা হতেই থাকবে, এমনকি হত্যা মামলাও? এদিকে মবকে সরকার প্রশ্রয় দেয়, প্রায় পুলিশকে ঘটনাস্থলে মার খেতে হচ্ছে। গত মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসে পুলিশের উপর 145টি মবের ঘটনা ঘটেছে। অধ্যাপক ইউনূসের শাসনামলে পুলিশের উপর হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সরকার সন্ত্রাসীদের দমনের জন্য পুলিশের হাতে শুধু লাঠি আর রাবার বুলেট দিয়ে কাজ সারতে চায়। এমন পরিস্থিতিতে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আর সরকার এমন নির্দেশ মেনে কাজ করতে চায় না। গত 12 আগস্ট ওয়াকিটকি বার্তার মাধ্যমে সিএমপি কমিশনার হাসিব আজিজ সকল পুলিশ সদস্যকে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেন। সিএমপি কমিশনার ওই ওয়্যারলেস বার্তায় বলেছিলেন, শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না, বন্দরে এক এসআই গুরুতর আহত হয়েছেন। আর 1 ইঞ্চি এদিক সেদিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। বন্দর থানার সাব ইন্সপেক্টর যে পরিস্থিতির শিকার হয়েছেন, ওই পরিস্থিতিতে কেউ পড়লে কোনো অবস্থাতেই প্রজেক্টাইল লাশ ছাড়া কেউ ফিরে আসবে না। সেজন্য তিনি নির্দেশ দেন, পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ অস্ত্র বের করা মাত্র গুলি করা হবে। দণ্ডবিধির 96 থেকে 106 ধারা অনুযায়ী সব পুলিশ অফিসার আত্মরক্ষার অধিকার রাখেন। আক্রমণ হওয়ার আগে অস্ত্র বের করার মুহূর্তে গুলি করবে, হয় মাথায়, নয়তো বুকে, নয়তো পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সিএমপি কমিশনার এমন বার্তা মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনেরও। পুলিশকে সরকার যেভাবে ননির পুতুল বানিয়ে রেখেছে, এভাবে তারা কাজ করতে চায় না। আবার সরকার রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহারের চিরাচরিত পথ থেকেও এই বাহিনীর সদস্যরা বের হতে চায়।
মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া এবং পুলিশকে নিজের ইচ্ছে মতো ব্যবহারের কারণে বেশিরভাগ পুলিশ সদস্য ঢাকায় আর কাজ করতে চায় না। একসময় ঢাকা মহানগর পুলিশের পদায়নকে গর্বের মনে করতেন পুলিশ সদস্যরা, তাই ডিএমপিতে বদলি হতে চেষ্টা, তদবির, চিঠি, সুপারিশের অন্ত ছিল না। অথচ এখন ডিএমপিতে কর্মরত পুলিশের অনেক অধস্তন সদস্য ঢাকার বাইরে বদলি হতে চাইছেন। পুলিশ সদর দপ্তরে ডিএমপি থেকে ঢাকার বাইরে বদলি চেয়ে ৭,৫০০-এর বেশি আবেদন জমা পড়েছে। আবেদনের এই হিড়িক পুলিশ সদর দপ্তরে এই মুহূর্তে কনস্টেবল, এএসআই, এসআইদের বদলির সব আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডিএমপি থেকে কাউকে সরানো যাবে না বলে সব বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও চেষ্টা, তদবির থামছেন না। পুলিশের এমন বার্তায় বিপাকে পড়েছে অধ্যাপক ইউনূস সরকারের উপর মহল। রিকশা চালক আলজুর কাণ্ডের দায় পুলিশের উপর চাপাতে চেয়েছিল সরকার, কিন্তু পুলিশ এমন দায়ভার আর নিতে চায় না। সব মিলে নিরীহ এক রিকশা চালককে গ্রেপ্তারের ঘটনা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য। বছর ধরে মানবাধিকারের চরম লঙ্ঘনের মধ্যে এ ঘটনা তৈরি করেছে নতুন মাত্রা, সাথে যোগ হয়েছে মাঠ পর্যায়ের পুলিশের পুলিশ রূপে ফিরে যাওয়ার ইঙ্গিত। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত দুদিন ধরে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং আমি বেশ আগ্রহ নিয়ে, কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলাম যে এটা নিয়ে কেউ কোনো কথা বলেন কিনা। বিষয়টা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী, সেই আত্মজীবনীটা নাকি ওনার লেখা নয়। আত্মজীবনী যখন কেউ লেখে, নিজেই লেখে, এবং ওনার লেখা নয় এই থিওরিটা প্রথম কে আনলো দেশের একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর একজন রিপোর্টার। চ্যানেল 24-এ এ নিয়ে একটা প্রতিবেদন প্রচারিত হলো। প্রায় 3 মিনিট 21 সেকেন্ডের প্রতিবেদনটা যিনি করেছেন, রিপোর্টারের নাম হলো মাসুদুর রহমান। ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। তো উনি এই রিপোর্টটা করেছেন কার বরাত দিয়ে? উনি বরাত দিয়েছেন এসবি, মানে স্পেশাল ব্রাঞ্চ যেটা আছে পুলিশের, তাদের বিভিন্ন নথি ঘেটে এই জিনিসটা উনি করেছেন বলে দাবি করেছেন। এবং সেখানে উনি কি দাবি করেছেন যে এই পুরো আত্মজীবনীটা আসলে লিখেছেন পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, এবং এটা লেখার বিনিময়ে জাবেদ পাটোয়ারি পরবর্তী সময়ে আইজিপি পদে প্রমোশন পেয়েছেন, তাকে আইজিপি বানানো হয়েছিল। মানে এই কাজে শেখ হাসিনা, মানে তৎকালীন প্রধানমন্ত্রী, এতই খুশি হয়েছিলেন যে তিনি পরবর্তী সময় আইজিপি হয়েছিলেন। বইটা প্রকাশিত হয়েছিল 2012 সালে, এবং 12 সালে প্রকাশিত হওয়ার পর বইটা অনেকে কিনেছেন, আমিও কিনেছি, এবং বইটা আমি পড়েছি। তো আমার কাছে এই রিপোর্টটা দেখে আমি কিন্তু একটু হতবাক হয়ে গেছিলাম, কারণ আমি মানে হয়তো খুব মেধাবী লোক নই, কিন্তু আমি পাঠক হিসেবে বেশ ভালো, আমি এটা নিজেকে দাবি করি। আমি আসলে প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি, বইটাই পড়ি এবং খুব মন দিয়ে পড়ার চেষ্টা করি। এই বইটা আমি খুব সিরিয়াসলি পড়েছি, এবং আমার বিভিন্ন অনেকের আছে না, কেউ উপন্যাস পড়ে, কেউ প্রবন্ধ পড়ে, কেউ নাটক, অনেক কিছু পড়ে। আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হলো জীবনী এবং আত্মজীবনী। আমি এটা খুব মন দিয়ে পড়ি এবং পেলেই পড়ি, পড়ার চান্স পেলে আমি এটা ছাড়ি না। কারণ আমি মনে করি আত্মজীবনী অথবা জীবনীতে হয় কি, ওই সময়টা উঠে আসে, ওই সময়ের পারিপার্শ্বিকতা জানা যায়, ওই সময়ে যে সমস্ত লোক সমাজে ছিল তাদের সম্পর্কে জানা যায়। কাজেই এটা হলো সবচেয়ে কঠিন একটা শাখা আমার কাছে। এখানে কোনো কল্পনার কোনো জায়গা নেই। কারণ আপনি একটা জিনিস, আপনি একটা উপন্যাস লিখলেন, উপন্যাস আপনি যা তা বলেন, কোনো সমস্যা নেই, কেউ কিন্তু প্রতিবাদ করতে আসবে না এই ঘটনাটা ঠিক না, পুরো ঘটনাটাই তো কাল্পনিক। কিন্তু আত্মজীবনী এবং জীবনীতে কি হয়, অনেকগুলি ঘটনা থাকে, সেই ঘটনাগুলি আবার ইতিহাসের অংশও থাকে। কাজে আপনি যা তা বলে কিন্তু পার পাবেন না, এটা খুব একটা জটিল কাজ। একমাত্র যিনি এটা লেখেন, যদি কেউ নিজের জীবনী লেখে, তখন ওনার জন্য সবচেয়ে সহজ কাজ, কারণ উনি যা দেখছে তাই তো লিখছে। তো আমি এটা পড়েছি ভাই, এবং আমার এটা পড়ে কখনোই মনে হয় নাই যে এটা অন্য কেউ লিখে দিয়েছে, আমার কাছে মনে হয় না। তবে জীবনী এবং আত্মজীবনী এটা কিন্তু অন্যের লিখে দেওয়ার নিয়ম আছে, মানে সারা দুনিয়াতেই আছে। এই যে ক্লিন্টনের জীবনী বলেন, ডেভিড বেকহ্যামের জীবনী বলেন, দেখবেন ওখানে লেখা থাকে কো রাইটার,
কোরাইটার বলতে একটা শব্দই আছে, এটা কিন্তু ঘোস্ট রাইটারের কথা বলছি না, আমি কোরাইটারের কথা বলছি। এরকম কোরাইটারের নিয়ম আছে, উনি বলে যান আরেকজন লেখেন। নেলসন ম্যান্ডেলার জীবনে কিন্তু অন্য একজন লোক লিখেছেন। তো এরকম ব্যবস্থা আছে, কিন্তু এই বইটাতে সেরকম কোনো কথা নাই। এই বইটা নেওয়া হয়েছে উনি যখন 1966 সালে জেলখানায় গিয়েছিলেন। জেলখানায় যাওয়ার পর 66 থেকে 69 পর্যন্ত, মানে 3 বছর মতো উনি জেলে ছিলেন। এই সময়ে উনি এটা লেখেন এবং 67 সাল থেকে লেখা শুরু করেন। এবং এই সময় লেখা শুরু করলে উনি কিন্তু এটাকে শেষ করেননি, মানে ওনার পুরো জীবনের ক্ষেত্রে এখানে নাই। এখানে আছে এখন 1955 সাল পর্যন্ত। উনি 55 সাল পর্যন্ত বিভিন্ন খাতায় লিখেছিলেন। এরকম 4টা খাতা থেকে এই বইটা লেখা হয়েছে বলে এই বইয়ের ভূমিকায় ওনার কন্যা শেখ হাসিনা, আমরা তৎকালীন প্রধানমন্ত্রী, উনি দাবি করেছেন যে ওনার কাছে এই 4টা খাতা আসছে এবং এটা দেখেই উনি লিখেছেন এবং এটা দেখেই বইটা করা হয়েছে। এবং বইটা করার সময় কোন কোন মানে বিশিষ্ট ব্যক্তির সাহায্য নিয়েছেন, সেই বিশিষ্ট ব্যক্তিগুলি কিন্তু সমাজে এখন আছে। অধ্যাপক সালাউদ্দিন সাহেব ছিলেন এখানে, আর অনেকে ছিলেন, অনেকে আছেন এখনো। এবং এগুলি ওনারা সবাই বেশ পরিচিত ব্যক্তি। তো ওনারা বইটা লিখেছেন। এই রিপোর্টার দাবি করছেন যে এসবিতে অনেক নথি ছিল এবং সেই নথি, কিন্তু এইগুলো তো এই লেখাগুলো তো এসবির নথির উপর ডিপেন্ডেন্ট না। তো আমি জিনিসটা বুঝতেই পারলাম না, রিপোর্টারের যিনি নিউজ এডিটর আছেন অথবা এডিটর আছেন, তারা এই রিপোর্টটা ছাড়লেন কিভাবে। আমি রিপোর্টের কতগুলি জিনিস বলি আপনাদেরকে। প্রথমে প্রশ্ন করা উচিত ছিল, এবং উনি এটা বলেছেন রিপোর্টার যে এই বইটা লিখেছেন তার সঙ্গে 123 জনের একটা বিশাল দল ছিল এবং জাভেদ পাটোয়ারি লিখেছেন। এবং এই লেখার বিনিময়ে এই 123 জনের প্রত্যেককে মিরপুরে, ধানমন্ডিতে এই সমস্ত এলাকায় একটা করে ফ্ল্যাট দেওয়া হয়েছে এবং নগদ 1 কোটি করে টাকা দেওয়া হয়েছে। বুঝছেন? আচ্ছা, পুরো বইটার ভলিউম হলো 288 পৃষ্ঠা। যদি 123 জনের লিখে থাকে, প্রতিজনের জন্য তো 102 পৃষ্ঠা করে পড়ে। আর এত লোক মিলে একটা বই লেখা যায়, পৃথিবীর কোথাও সম্ভব? তো ওই বইতে এক এক লাইন এক এক রকম হবে। যাও, পুরোটাই তো গবেষণা করেছেন, কিন্তু এই বইটা আসলে গবেষণালব্ধ কোনো বই নয়। এটা একটা আত্মজীবনী, ধারাবাহিক জীবনের কথা বলা হয়েছে। তো এটার সঙ্গে মিলামি কিভাবে? ভুলটা কোথায় হয়েছে সেটা আমি আপনাদের পরে বলছি। আমি আসলে বুঝতে পারি না যে এই টেলিভিশনে বার্তা সম্পাদক বলতে কোনো লোক আছেন কিনা। তারা কি এই রিপোর্টটা নিয়ে একটু চেক করবেন না? এটা কিভাবে সম্ভব? কারণ জিনিসটা হলো কি, রিপোর্টার বলছে এখানে অবশ্যই আরেকটা পক্ষ, কোনো পক্ষের বক্তব্য নেওয়া উচিত ছিল। উনি কারো বক্তব্য নেন নাই, কিন্তু উনি যে 2জন লোকের বক্তব্য নিয়েছেন তারা তো সুইপিং কমেন্ট করেছেন। তারা একজন বলেছেন যদি হয়ে থাকে তাহলে দেখা উচিত, আরেকজন বলেছেন যে হ্যাঁ এরকম যদি হয় তাহলে এত টাকা যদি দিয়ে থাকে সরকার তাহলে দুর্নীতি হয়েছে। এটা তো হতেই পারে, কিন্তু ঘটনাটা ঘটেছে কিনা এই সংক্রান্ত লোক অনেকের বক্তব্য দেওয়া উচিত ছিল। উনি বলেছেন জাভেদ পাটোয়ারি ফোনে উনি পান নাই, ওনাকে পান নাই, উনি তো দেশে থাকেনি না, পাবেন কোথেকে? যে এখানে যে 123 জনের নাম বলা হলো, যে নামগুলি উনি একটু প্রথম পৃষ্ঠাটা দেখিয়েছেন, কিন্তু সেই নামগুলিতে কার কার নাম আছে? জাভেদ পাটোয়ারির নাম আছে, মাহবুব হোসেন, আজিজুর রহমান চৌধুরী, জুয়েল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, মশিউর রহমান, জুবাইর আহমেদ খান, ইদ্রিস মাহমুদ, জসিমউদ্দিন, আর অনেক এরকম। প্রথম পৃষ্ঠায় 22 জনের নাম আছে, উনি সেটা দেখিয়েছেন। এই 22 জনের যে কোনো একজনের বক্তব্য নিতেন, তারা বলতো যে হ্যাঁ আমি করেছি কি করিনি, আমরা সঙ্গে ছিলাম কি ছিলাম না, কারো বক্তব্য নেওয়া হয়নি। তো তাহলে বইটার সঙ্গে মিলবো কিভাবে? অথবা যারা নাকি ওই বই সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন, যে সমস্ত নাম ভূমিকায় আছে, তাদের কারোর জন্য বক্তব্য নিতেন, তাদেরকে জিজ্ঞাসা করতেন বইটা আসলে আপনারা লিখেছেন অন্যরা লিখেছে, আপনারা এটাকে এডিট করেছেন অন্যরা এডিট করেছে। কারণ মূল বইয়ে কিন্তু বঙ্গবন্ধুর হাতের লেখার কিছু পৃষ্ঠাও আছে, বেশ 10-12টা পৃষ্ঠার ফটোকপি ওখানে আছে কিন্তু, এবং তার সঙ্গে আপনি মিলিয়ে পড়তে পারবেন। তাহলে ওই লেখাগুলি কোথেকে আসলো যদি জাভেদ পাটোয়ারি লিখে থাকে? এগুলো আসলে একদম মানে হাস্যকর অবস্থা হয়ে গেছে। আসলে রিপোর্টার ঝামেলাটা করেছেন কোথায় সেটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। আসলে এসবি থেকে সাপোর্ট নিয়ে, এসবির গোপন নথি নিয়ে বঙ্গবন্ধু সংক্রান্ত একটা বই কিন্তু বাজারে এসেছিল। আমাদের এই রিপোর্টার ব্যাপারটা বোধহয় জানেন না, অথবা জেনে থাকলেও চেপে গেছেন, আমি জানি না কি হয়েছে। সেই বইটার নাম কি? সেই বইটার নাম হলো সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নামে একটা বই কিন্তু 2018 সালে প্রকাশ করা হয়েছে। একটা বই না, এটা 14 খণ্ডের বই, মানে 14 খণ্ডের একটা সিরিজ। প্রথম খণ্ডটা প্রকাশিত হয় 2018 সালে। এটা প্রকাশ করে হাক্কানি পাবলিশার্স, এবং এটা বইটা ছিল ইংরেজিতে। এই বইটাতে কি হয়েছিল? এই বইটাতে ছিল এটা যে 1948 সাল থেকে
1971 সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সেই সময়ে স্পেশাল ব্রাঞ্চ যে রিপোর্টগুলি করেছিল, বঙ্গবন্ধু আজকে এখান থেকে ওখানে গেলেন, মানে 48 সাল থেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের রাজনীতিতে একজন প্রাসঙ্গিক ব্যক্তি। ওনার কর্মকাণ্ড পাকিস্তান সরকার খেয়াল করত, নজরদারিতে রাখত। সেই নজরদারিতে উনি কখন কোথায় 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 গিয়েছেন সবগুলো, আরো অনেক লিডার ছিল, সবারটাই ছিল, কিন্তু পার্টিকুলারলি উনি কোথায় 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 গিয়েছেন সেগুলো নজরদারির মধ্যে রাখার জন্য স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে বিভিন্ন রকম রিপোর্ট পাঠানো হতো। সেই রিপোর্টগুলো, অনেক রিপোর্ট তো অনেকের সম্মত রিপোর্ট আছে, অনেকের মাঝখান থেকে ওনারটাকে আলাদা করার জন্য তৎকালীন এসবি একটা টিম করে। সেই টিমে এই লোকগুলি ছিল যে 123 জনের কথা বলা হচ্ছে। তো এরা সবাই ছিল, থাকার পর তারা সেইগুলি মিলে মিলে খুঁজে 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 বের করেছে, আর্কাইভ থেকে খুঁজে খুঁজে বের করেছে। বের করে এই বইটা বের করে, এই সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। এই এসবি কিন্তু ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিক্রেট সার্ভিস সিক্রেট যে ডকুমেন্টস গুলো আছে কার উপর? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর। সেগুলো ইংরেজিতে ছিল, ওটা ইংরেজিতে বইটা বের করা হয়েছে, কারণ তখন তো ইংরেজিতে এই সমস্ত রিপোর্টগুলি ইংরেজিতে হতো, ইংরেজিতে বইগুলি বের করা হয়েছে। সেই বইয়ের সঙ্গে আমাদের এই রিপোর্টার সাহেব ওনার আত্মজীবনীকে গুলিয়ে ফেলেছেন। কেউ চেক করলে হতো, কিন্তু জিজ্ঞাসা করলেই হতো যে তুমি একটা আলাপ করো এই লোকদের সঙ্গে। এই 123 জনের মধ্যে যে কোনো একজনকে ফোন করলে কিন্তু তারা বলে দিতেন এটা আত্মজীবনীর জন্য তারা কাজ করে নাই, তারা কাজ করেছেন ওই বইটার জন্য, যে বইটার লেখক শেখ মুজিবুর রহমান নন, যে বইটা ডকুমেন্টস গুলো। এই হচ্ছে আমাদের সাংবাদিকতা। ভেরি ইন্টারেস্টিং কোনটা আমি বলি আপনাকে, এই জিনিসটা প্রচারিত হওয়ার পর সঙ্গে সঙ্গে দুদক ক্ষিপ্ত হয়ে গেল, দুদক জেগে উঠলো, দুদক আর কোনো কাজ খাওয়ায় না। এই সমস্ত ঘটনা যখন জানে তখন তারা ক্ষিপ্ত হয়ে যায়, এবং তারা তার পরের দিনে তারা প্রেস কনফারেন্স করলো, বললো যে এটা নিয়ে আমরা এখন তদন্ত করব, ঘটনাটা কিভাবে কি হয়েছে দেখতে হবে, ওই 123 জনকে আসলে অত টাকা দেওয়া হয়েছে কিনা। বিশাল কর্মকাণ্ড, কর্মযজ্ঞ শুরু হয়ে গেল দেশে। আর যারা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ছোট করে দেখাতে চান, তারা যেন হাতে আকাশের চাঁদ পেলেন, বলা শুরু করলেন এই লোকটা লিখতেই জানে না, কোথায় আত্মজীবনী, তার বাবাকে মহৎ করার জন্য শেখ হাসিনা এগুলো করেছে। হ্যাঁ, তার বাবাকে মহৎ করে অনেক বড় করে দেখার জন্য শেখ হাসিনা অনেক কাজ করেছে, কোনো সন্দেহ নাই, সেগুলো নিয়ে আমরা সমালোচনা করতে পারবো, সমস্যা নাই কেন। কিন্তু যে ঘটনা ঘটেনি সেটাকে ঘটনা হিসেবে দেখানোর জন্য কেন এই পায় তারা? আমরা যদি সমাজে অনেক কিছু দেখি, আমাদের বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতাটা আমরা খুব দেখি। একটা ব্যবসায়িক গোষ্ঠী করে কি, যখন যে ক্ষমতায় থাকি তাকে খুশি করার জন্য নানা কিছু করেন। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন সব ব্যবসায়ীরা তাকে যে বলতো যে আপনি সারা পৃথিবী চলবে না, আপনার সঙ্গে আছি, জীবনে আছি, মরণে আছি, আপনার সঙ্গে প্রথমে আপনি, দ্বিতীয় আপনি, তৃতীয় আপনি, সব বলতো। তারা এখন এই সরকারের কাছে অথবা আগামী সরকারের কাছে নিজের আনুগত্য প্রকাশ করার জন্য লজ্জা শরমের মাথা খেয়ে এখন আবার আগের সরকারের কর্মকাণ্ডকে মন্দ করে দেখানোর জন্য নানা রকম পায়তারা করছে। ভাই, ভালো করে দেখানোর দরকার কি, মন্দ করে দেখানোর চেষ্টা করার দরকার কি? সাংবাদিকতা ওনাদের সবারই আবার বিভিন্ন রকম মিডিয়া হাউস আছে, তো মিডিয়া হাউসগুলোকে মিডিয়া হাউসের মতো চলতে দেন। আপনি ব্যবসায়িক 2 নম্বর কাজের জন্য মিডিয়াকে ব্যবহার করেন কেন? এরকম অনৈতিক কাজকর্ম, এটা কিন্তু মিডিয়ার জন্য উপকারী না এবং সাংবাদিকদের জন্য উপকারী না। এই যে মাসুদুর রহমান, আপনি ভাবেন এই রিপোর্টে যখন প্রকৃতপক্ষে আলোচনা হবে, আর কেউ আলোচনা মুখে না করুন ভাই, যারা জেনুইন সাংবাদিক তারা তারা বুঝবে কি হলো। ওনাকে তো আপনারা ই করে দিলেন, একটা গোত্রের মধ্যে ফেলে দিলেন, এই কাজটা কি ভালো করলেন বলেন? আর আমি মাসুদুর রহমানকে বলবো, ভাই আপনারা তো রিপোর্টিং করেন, একটু বুঝে নেন, একটু দেখুন যে আসলে ঘটনাটা কি, একটু চেক করেন, ক্রস চেক করেন। রিপোর্টিং কিন্তু ক্রস চেক করা, ক্রস এবং চেক এবং ক্রস চেক করা তো একটা বেসিক ব্যাপার, এটা করেন। খুব দুঃখজনক এবং এরকম হয় বলে কিন্তু এই বিষয়টা আজকে আমি খুব আমাদের প্রবীণ সাংবাদিক আশরাফ মাহমুদের সঙ্গে কথা বলছিলাম। আশরাফ মাহমুদ আন্তর্জাতিক পর্যায়েও খুব বিখ্যাত, গার্ডিয়ানের সাংবাদিক ছিলেন, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ছিলেন। উনি খুবই দুঃখ করে বললেন যে মাসুদ দেখেন সাংবাদিকতাটা কোথায় নেমে গেছে আমাদের। তো ওনাদের মতো সিনিয়রদেরকে এই দুঃখ দেওয়ার আমাদের কি অধিকার আছে? আর যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাদের কাছে নিজেদের পেশাকে হাস্যকর করে তোলার কি প্রয়োজন বলুন? প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।